আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি সপ্তাহে সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টটি জমা দিয়েছে তার মধ্যে একটি চমৎকার ফাইন্ডিংস আছে। এছাড়া গতকাল এবং পরশুদিন আমি এই রূপান্তরের সত্যের পর্বে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই বিষয়ে কিছু কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। যেটা বলছিলাম, এর আগেও আমি এই সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো গতকালকের প্রতিবেদনে সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। এই পিলে চমকানো তথ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের উপরে সরকারি প্রশাসন যন্ত্রের নির্যাতন কিন্তু বিগত দিনের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। বিএনপির কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সবাইকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এর ফলে আওয়ামী লীগকে তো দাবানো যায়নি, বরং প্রতিদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছেন তাদের মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং মানুষ আওয়ামী লীগের প্রতি আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহানুভূতিশীল এবং জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসার পর থেকেই আজ অবধি আবার মনে হয় যে সেই 81 সালের 17ই মের ওই পরপর সময়টা বাদ দিলে আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার শীর্ষে শেখ হাসিনা অবস্থান করছেন। তো মানুষ আওয়ামী লীগকে ফিরে চায়, এর পাশাপাশি মানুষ শেখ হাসিনাকেও ফিরে পেতে চায়। বাংলাদেশ এমন একটা ফেইল্ড স্টেট হবার দিকে যাচ্ছে, এমন একটা মিস গভর্নেন্স হচ্ছে যে মানুষ এখন প্রতিটি পদে পদে শেখ হাসিনার অভাব অনুভব করছে এবং তারাই বলছে যে শেখ হাসিনার আমলে কোনটা ভালো ছিল, কোনটা কেমন ছিল এবং বর্তমান আমলে কি অবস্থা। সো এই রিপোর্টটা পাওয়ার পরে সরকারি মহল থেকে এখন মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে এইভাবে হার্ড লাইনে গিয়ে সরকার আসলে কিছু অর্জন করছে না, বরং সরকার অনেক কিছু লস করছে। মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে। সরকারের কোন কোন নীতি নির্ধারক পরামর্শ দিয়েছেন যে সরকারের উচিত হবে আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের উপরে হার্ড লাইনে না গিয়ে বরং সফট লাইনে যাওয়া। তো আগামী দিনই বলে দেবে যে আসলে কোন পথে সরকার যাচ্ছে, কারণ বিএনপির মধ্যে কিন্তু অনেকগুলো উপদল আছে। এখন আবার লন্ডন গ্রুপ খুব শক্তিশালী শোনা যায়। এই লন্ডন গ্রুপ আবার আবার গণমাধ্যমে এসেছে যে সিন্ডিকেট করে চাঁদাবাজি হচ্ছে, মানে বিভিন্ন ইস্যুতে সিন্ডিকেট করা হচ্ছে এবং লুটপাট, চাঁদাবাজি সবকিছুতেই বিএনপির এই সিন্ডিকেটিজম চলছে। তো এর মধ্যে আওয়ামী লীগের উপর সফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সিনিয়র নীতি নির্ধারকদের পক্ষ থেকে। আমরা আগামী দিনে সেটা দেখতে পাবো যে সরকার আসলেই কি সফট লাইনে যাচ্ছে নাকি হার্ড লাইনে যাচ্ছে। এবারে আমি গত দুদিনের রূপান্তরের সত্যের দুটো পর্ব নিয়ে একটু কথা বলতে চাই। আমি পরশুদিন বলেছিলাম যে জাপানি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছে এবং সেখানে তারা মেট্রো রেলে যে ভাঙচুর, স্টেশন ভাঙচুর, অযত্ন অবহেলা এসব বিষয় নিয়ে কথা বলেছে। তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কি ওই বৈঠকের সময় উপস্থিত ছিলেন কিনা, এটা কিন্তু আমি শুনি, কিন্তু আমি অনেক বৈঠকের গোপন খবর আমি আমার এই রূপান্তরের সত্যে ফাঁস করেছি এবং অধিকাংশই কিন্তু সত্য হয়েছে। এন্ড ইট স্টার্টস ফ্রম সেই
লন্ডনে 2025 সালের 13ই জুন যে একান্ত বৈঠক হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেই বৈঠকের কথাও কিন্তু আমি ফাঁস করেছিলাম। তো এবার জাপানি দল মূলত তাদের এই যে মেট্রো রেল কেন্দ্রিক অসন্তোষটা তারা সরকারকে জানিয়েছিল, এবং ডক্টর ইউনূসের আমলে আমরা কিন্তু দেখেছি যে জাইকা বা জাপান সরকার বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিশেষ করে উন্নয়ন সহযোগিতার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। তো সেটি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার পরে আমরা দেখেছি যে আজকের এই ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তারা, এমনকি আমাদের যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি নিজে মিরপুরের মেট্রো রেল স্টেশনে গিয়েছেন, যেটি জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে জঙ্গিরা ধ্বংস করেছিল। সেই স্টেশন তদারক করতে গিয়েছেন। তিনি দিয়াবাড়িতে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা জানতো না দিয়াবাড়িতেও জঙ্গিরা 4টি গাড়ি পুড়িয়ে দিয়েছিল, যেগুলো মেট্রো রেল সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতো। এবং যে যে অভিযোগ তারা জানিয়েছিল প্রত্যেকটা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে, এবং এটা এই ইঙ্গিতই দেয় যে সরকার এই জাপানি জাইকা এবং ওই প্রতিনিধি দলের এই ক্ষোভটাকে গুরুত্বের সাথে নিয়েছে। এবং এই সরকারি কর্মকর্তা ইনক্লুডিং দ্য মিনিস্টার, তাদের এই তৎপরতাই কিন্তু প্রমাণ করে যে তারা এই মেট্রো রেলের ব্যাপারে এখন সিরিয়াস। কারণ এই মেট্রো রেলে কোরবানির ঈদের আগে আপনারা দেখেছেন যে গরুর হাট বসেছে, অবহেলা, অযত্ন, এগুলো কিন্তু আমরা নিয়মিত মিডিয়ায় দেখেছি। তো সেই বিষয়টাও দেখেছি। আরেকটি বিষয় যেটা গতকাল আমি বলেছিলাম যে আরাকান আর্মির যিনি প্রধান, তিনি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার একটা দুঃখ যে আমি নিজে মিডিয়ার লোক ছিলাম না, মিডিয়ার সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে বাংলাদেশের মিডিয়াটা কোথায় নেমেছে? এই তথ্যগুলো যদি রূপান্তরের সত্যের মধ্য দিয়ে আমি বলতে পারি, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কেন বলতে পারে না? কেন তারা বলতে পারেনি যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন? অথচ আমি বলেছি গতকাল, আজকে থাইল্যান্ড এবং মিয়ানমারের অধিকাংশ গণমাধ্যমে এটি অন্যতম প্রধান শিরোনাম হয়েছে যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে বর্তমানে বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করছে। এবং আপনারা দেখেছেন, আমি বলেছি আমি ইউটিউবে সেই ভিডিও ফুটেজ দেখাতে পারি না, কারণ ইউটিউবের গাইডলাইনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার কিভাবে বোম্বিং করেছে, এবং সেই বোম্বিং এ গতকাল আমি বলেছি যে 9 জন জঙ্গি মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে। এই যখন কথা হচ্ছে, তখন গতকাল রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণ হয়েছে। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যে বেশ কিছু স্থল মাইন পুঁতে রাখা হয়েছে। এটা কারা পুঁতে রাখে, কখন পুঁতে রাখে, এবং এটা বিস্ফোরণ হওয়ার ফলে একজন সাধারণ কৃষক গতকাল মারা গেছে। তো পাহাড় তো এমনি অশান্ত, কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। আমি গতকাল বলছিলাম কুকিচি ন্যাশনাল ফ্রন্ট দাবি করেছে যে তাদের এই সংঘর্ষে বাংলাদেশের 4 জন সেনা সদস্য নিহত হয়েছে, যদিও বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে তারা বলছে যে এই সংবাদটি গুজব। আমি দুটো তথ্যই আপনাদের কাছে জানিয়ে দিলাম, এবং আমি একটা জিনিস বলি যে আমি রূপান্তরের সত্যের ব্যাপারে আমি সিনসিয়ারলি চেষ্টা করি সত্যটা আপনাদের বলার, এবং রূপান্তরের সত্যে এমন কিছু আমি বলি যেটা প্রথমবারের মতো আমরাই বলি, তারপর এখান থেকে অনেকেই এটা তাদের মতো করে বলেন। রূপান্তরের সত্যকে তারা মেনশন করেন না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, দুঃখ নাই। সত্যটা সবার কাছে যাক, সূত্রটা মেনশন হোক বা না হোক। এবং আমি আশা করি বাংলাদেশের গণমাধ্যম যেন ওই মতি এবং মাহফুজের মতো নতজানু না হয়, কেউ কেউ অন্তত মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার যিনি বিজয়ী হয়েছেন বিজেপির মানব গ্রহ
তার এক প্রতিনিধির অফিসে, বিজেপি এমএলএর বিধায়ক প্রতিনিধি অফিসে এই হামলাটা হয়েছে, চালানো হয়েছে 30শে জুন রাতে। কি হয়েছে দেখলেন ছবিগুলো। অফিস ভাঙচুর হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে এবং যথারীতি এর ফলে এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু পুলিশের রিপোর্ট গেছে, পুলিশ এসছে, মানব গো নিজে জানিয়েছেন যে তিনি পুলিশে রিপোর্ট করেছেন। তারপরে পুলিশ এসেছে। তারপর 30শে জুন রাতের ঘটনা। ইতিমধ্যে 30শে জুন রাত গেছে, 1 তারিখ গেছে, আজ 2 তারিখ, 2রা জুলাই। এখন অবধি পুলিশ কাউকে তদন্ত করে কে দোষী কিছু ঠিক করেনি, কাউকে গ্রেপ্তারও করেনি। এর ফলে একটা কথা উঠেছে, এটা কি শুধুই ভাঙচুর নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো রাজনৈতিক হাঙ্গামা, এবং যার জন্যে পুলিশ আজকে এখানটায় কিছু, এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কাউকে গ্রেপ্তার করেনি। আর এখানে একজন যিনি বলছিলেন যে বিভিন্নভাবে যে কারা করতে পারে এই ঘটনায়, স্বাভাবিকভাবে নাম উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম ছাড়াও এখানে আরেকটি নাম এসছে, এবং সেখানে বিজেপির ওখানকার যিনি কর্মকর্তা, যিনি ভিডিওটিতে যাকে দেখলেন, তিনি বারবার বলছেন একটি নামের কথা, কয়েকবার বলেছেন। নামটি হলো ভীষ্মদেব ভট্টাচার্য। কে এই ভীষ্মদেব ভট্টাচার্য? ভীষ্মদেব ভট্টাচার্য এই এলাকার মানুষ। তিনি বিজেপির কোনো বড় পদে ছিলেন না, তিনি পেশায় তিনি আইনজীবী। আর তার থেকে বড় যেটা কথা হচ্ছে, তিনি এইখানটাতে 2021 সালে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। লড়াই মোটামুটি ভালোই দিয়েছিলেন, যদিও তিনি হেরে যান। এবার তিনি ভেবেছিলেন তার এই নির্বাচনে তিনি দাঁড়াবেন, তিনি টিকিট পাবেন, এটা ভাবা গিয়েছিল। কিন্তু তিনি টিকিট পাননি, টিকিট পেয়েছেন মানব গুহ। কে মানব গুহ? মানব গুহ এলাকার মানুষ, ওখানকারই মানুষ, কিন্তু তিনি একটি ইউটিউব চালান। তিনি একজন ইউটিউবার এবং নামী ইউটিউবার। তার রাজনীতির মূল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা এবং যথারীতি বিজেপিকে, তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে বিজেপিকে সমর্থন দেয়া। এটা হচ্ছে তার ইউটিউবের যে চরিত্র, সেই চরিত্রের কথা দেখেই আমি বললাম। তার বিরুদ্ধে পুলিশ বারবার, তার বিরুদ্ধে একাধিকবার, বারবার বলবো না, একাধিকবার তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, তার বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই অভিযোগ যথারীতি মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রাখেন, তার জন্য তিনি খুবই জনপ্রিয় ইউটিউবার। কিন্তু সেই জন্য আবার মমতা ব্যানার্জি, পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়েছে। যতদূর আমি জানি সেটা হচ্ছে 2026 সালে তিনি
যে তার এফিডেভিট দাখিল করেছেন, সেখানে নির্বাচন কমিশনে যেটা করতে হয় সেটা অনুযায়ী তার বিরুদ্ধে 3 বার পুলিশের মামলা আছে, পুলিশের অভিযোগ আছে, বিভিন্ন ধারায় আছে। এগুলো বলার যোগ্য নয়, বলে লাভও নেই, কারণ এটা যারা ইউটিউবে যারা এই সরকারের বিরোধিতা করেছে তাদের অনেকের বিরুদ্ধেই এই ধারায় মামলা এসেছে। তো আজকে যেটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে তাদের রাগ হতে পারে, তারা করতে পারে, কিন্তু মনে রাখবেন যে এই রকম গোলমাল বিজেপির পার্টি অফিসে, বিধায়কের অফিসে এইভাবে হামলা করা এবার কিন্তু এবারে 2026 নির্বাচনের পর এটা এই প্রথম হলো, এবং এটাই প্রথম যে হলো, এর জন্য স্বাভাবিকভাবেই জিনিসটাকে গুরুত্বহীন করে দেখাটা উচিত নয়। আমি বেশ কয়েকটি ইউটিউব ক্লিপ ইউটিউব দেখেছি, সেখানে কেউ পরিষ্কার করে বলতে পারেননি, বলেননি যে কারা এই রকম গোলমাল করেছে। স্বাভাবিকভাবেই তারা অনেকেই নাম দিয়েছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তারা করেছেন এই গোলমাল। কিন্তু এখানটায় এই একটি মামলা এখানে যেটা দেখলাম সেটা তৃণমূল কংগ্রেসের ছোটখাটো হামলা বিভিন্ন জায়গায় করতেই পারে ব্যক্তিগতভাবে, কিন্তু বিজেপি অফিসে হামলা করা, নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলা, সেখান থেকে ভাঙচুর করা, টেবিল চেয়ার ভাঙচুর করা, তারপর সেখান থেকে ফাইলটাই নিয়ে চলে যাওয়া, এই ঘটনা 2026 নির্বাচন উত্তর এবং শুভেন্দু অধিকারীর সরকার, মুখ্যমন্ত্রীতে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এমন ঘটনা এই প্রথম। স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন উঠে আসছে। প্রশ্নগুলো এই যে ভিডিও আপনারা দেখলেন, সেই ভিডিওর মধ্যে থেকেই প্রশ্নগুলো কিন্তু এসেছে। সেখানে বিশ্বদেব ভট্টাচার্যের নাম উঠেছে। কে বিশ্বদেব? আগেই বলেছি, তিনি এই কেন্দ্রে 2021 সালের প্রার্থী ছিলেন। তিনি এবার টিকিট পাননি, নিশ্চয়ই তার আশা ছিল টিকিট পাননি, ফলে তিনি হয়ে গেছেন ব্যর্থ হওয়ার পর তিনি বিরুদ্ধে চলে গেছেন। এমনটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই বিরুদ্ধে অনেকেই টিকিট না পেয়ে চলে যান, টিকিট না পেয়ে অনেকেই বিরোধী হন, কিন্তু তার প্রকাশ হয় না। এখানে প্রকাশ হয়েছে তার, এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকজনকে নিয়ে তিনি এই আক্রমণটা করেছেন, এবং তিনি এই আক্রমণের মূলে আছেন বলেই পুলিশ কিন্তু এখনো অবধি কাউকে গ্রেপ্তার করেনি, কারণ তাহলে বিজেপির ঘরের কথা বেরিয়ে আসবে। এখানে একটা কথা উঠেছে, বিজেপি বিধায়ক প্রতিনিধি, মানে বিধায়কের প্রতিনিধি হিসেবে তিনি ওখানে অফিসটা খুলেছেন। সম্ভবত কারণটা হচ্ছে যে সাধারণ মানুষের কোনো দাবি দাওয়া, বক্তব্য এগুলো থাকলে বিজেপি বিধায়ক যিনি, তিনি হয়তো তার ইউটিউব নিয়ে ব্যস্ত আছেন, তিনি এখন চলছে, বিধানসভার অধিবেশন চলছে, তিনি কলকাতায় আছেন, সুতরাং সব মিলিয়ে এলাকায় তার প্রতিনিধি হিসেবে যিনি ছিলেন তার অফিসে এই জিনিসটা হয়েছে। এই প্রতিনিধি নির্বাচন নিয়ে, নির্বাচন তো নয়, প্রতিনিধি মনোনীত করা, কাউকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া, এটা নিয়ে বিজেপির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। যেমন আমি কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় দিয়েছিল যে পশ্চিমবঙ্গের বিধাননগর বিধানসভার
যিনি বিজেপির বিধায়ক এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রী শারদত্ত মুখোপাধ্যায়, তাকে নিয়ে একটা খবর বেরিয়েছে। খবরটা তাকে নিয়ে এবং তার প্রতিনিধি হিসাবে তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন পুলিশের সাথে যোগাযোগ করার। এইটা নিয়ে এই জিনিসটা খুব স্বাভাবিক নয়, এই জিনিসটা রীতিমতো অস্বাভাবিক বলেই এটা নিয়ে খবর হয়েছে। এবং খবর হওয়ার পর সেখানে বলতে বাধ্য হয়েছেন অনেকেই যে এটা কি হলো, এবং যিনি প্রতিনিধি হয়েছেন তিনি আবার হচ্ছেন মূলত তৃণমূলের মানুষ। তৃণমূলের যে 2021-এর ভোটে সব্যসাচী দত্ত, যিনি এখন জেলের মধ্যে রয়েছেন, যার কয়েকশো বোধহয় 100 কিলোর মতো সোনা ধরা পড়েছে, তো সেই সব্যসাচী দত্ত তিনি 2021-এ তিনি তৃণমূল ছেড়ে তিনি এসেছিলেন বিজেপিতে সৌজন্যে মুকুল রায়। মুকুল রায় তার বাড়িতে গিয়েছিলেন লুচি তরকারি খেয়ে, এবং তিনি সব্যসাচীকে নিয়ে পার্টিতে এসেছিলেন। তখন পার্টিটা চালাচ্ছিলেন কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়, এবং তারাই চালাচ্ছিলেন মোটামুটি পার্টির। কৈলাস বিজয়বর্গী কেন্দ্রের, আর মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক ভালো না থাকলেও তিনি কৈলাস বিজয়বর্গীর এগেনস্টে কিচ্ছু বলতে পারেননি। তো সেবার যে পশ্চিমবঙ্গে 2021-এর ভোটে বিজেপির হাল খারাপ হয়েছিল, তেমন ভাবে ফলাফল ভালো হয়নি, তার জন্য তৃণমূলের চুরি, জোচ্চুরি, জালিয়াতি, দাঙ্গা এসব তো আছেই, কিন্তু বিজেপির ঘরের সমস্যাও সেবার কম ছিল না। তো সেবার যখন সব্যসাচী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, আরো অনেকেই এসছিলেন, তৃণমূলের অনেকে এমপি এমএলএ তারাও এসছিলেন। তো সেই সময় কথা উঠেছিল যে সব্যসাচী দত্ত এনার যথারীতি ঘুষখোর হিসেবে এনার খুবই নাম আছে, তো বিজেপি সেবার ঘুষ খোঁজে দেখেনি, নিয়েছিল তাকে। এইবার তার সঙ্গে সব্যসাচীর সাকরেদ হিসেবে ওই আশিস বলে কি যেন, শেরওয়ানি নাকি যার নাম, তো সেই আশিস এবং তার সাথে আরো 2-1 যারা তৃণমূলে ছিল সব্যসাচীর লোক, তারা বিজেপিতে আসে। এবং বিজেপিতে আসার পর আবার যখন ভোটে হেরে গিয়ে সব্যসাচী আবার ব্যাক টু প্যাভিলিয়ন তৃণমূলে ফিরে যান, তখন এই আশিস এবং আর 2-3 এদেরকে হয় এরা ফিরে যাননি, অথবা সব্যসাচী ভবিষ্যতের মুখ চেয়ে এদেরকে রেখে দিয়ে গিয়েছিলেন বিজেপিতে, যে তোমরা থাকো, বিজেপির অবস্থা ভালো হলে, বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে ধরে যাতে আমি আসতে পারি, এমন একটা চিন্তা থাকলেও থাকতে পারে। কারণ শেরওয়ান আশিস এবং তার দলবল তারা কোনো আদর্শের ভিত্তিতে বিজেপিতে এসছে এটা কেউ বলবে না। তো সেই এহেন আশিস, তাকে স্বাস্থ্যমন্ত্রী কাম বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায় খুব ভালোবাসেন, হয়তো ভালোবেসে ফেলেছেন, কারণ শারদত্ত বাবু তো বিজেপিতে বেশি দিনের নন, তিনি এই ভোটের সময় বিজেপিতে জয়েন করেছেন, এসেছেন। তার আগে একটা সময় তিনি কংগ্রেসের ছিলেন, তারপরে আরএসএস হন, তো ইত্যাদি তিনি ছিলেন। তিনি করেছেন কি, একেবারে বিধাননগর পুলিশ কমিশনারেটে চিঠি করে তিনি জানিয়ে দিয়েছেন তার হয়ে প্রতিনিধি হিসেবে কাজ করবে এই আশিস। এটা নিয়ে
পার্টির মধ্যে রীতিমতো দ্বন্দ্ব বেঁধে গেছে। এই দ্বন্দ্ব শুধু ওই যে বিধাননগরে তা নয়, বিধাননগরে এটা বেরিয়ে এসছে বাইরে, আরো বহু জায়গাতে হয়েছে। মানবগুহর মেমারিতে এইরকম প্রতিনিধিকে, কে প্রতিনিধি, কাকে প্রতিনিধি করে তিনি সেখানে রেখেছেন, হয়তো তার বিরুদ্ধে ওই ভীষ্মদেবের কোন আপত্তি ছিল, সুতরাং ভীষ্মদেব এসে ঝামেলা করেছেন। আর ঝামেলা করবার পর যেহেতু এটা পার্টির অন্দরের খবর, সেই জন্য পার্টি একদম চুপ করে রয়েছে, কোনো ঘোষণা করছে না। পুলিশও হাত গুটিয়ে নিয়েছে, 2 দিন হয়ে গেছে কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি। একটা জিনিস এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে তৃণমূল থেকে মধুর লোভে, মধু কতটা পাবে জানি না, কারণ শুভেন্দু অধিকারী এত কড়া হাতে প্রশাসন ধরেছেন যে মধু খাওয়ার সুযোগটা খুব কমে গেছে, কমে যাবে। কিন্তু যারা মৌমাছি যারা, তারা ঠিক জায়গা থেকে মধু তারা তুলে নেবে, কারণ ওই বিজেপির, এই জন্যই বিজেপির অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সুতরাং মানবগুহর ওখানে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ, নিশ্চয়ই তাদেরকে, কর্মীদেরকে নিয়ে এসে হাঙ্গামাটা হয়েছে। আর তৃণমূলের যারা সঙ্গে ছিল, যাদেরকে নিয়ে যদি সত্যি ভীষ্মদেব ভট্টাচার্যের হাত থাকে এখানে, তিনি নিশ্চয়ই বলে দেননি যে নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে নিচে ফেলে দাও, এ কথা বলেননি। কিন্তু এটা ধরে নেওয়া যায় যে তৃণমূলই যারা এখন বিজেপিতে এই সুযোগে আসবার চেষ্টা করছে, তারা এই সুযোগটা পেয়ে নরেন্দ্র মোদীর ওপরেও নিজেদের পুষে রাখা রাগটা কিন্তু ঝেড়ে দিয়ে গেল। এই যে রাগটা ঝেড়ে দিয়ে গেল, এ থেকে বোঝা যাচ্ছে যে দিদির দিকে এখনো কিন্তু তাদের ভালোবাসাটা রয়েছে। ভালোবাসা তো থাকবেই, দিদিকে ভালোবেসেই তো সংসার চলেছে। লাল চুল, কানে দুল, গলায় দামি চেন, সোনার চেন, যিনি একটা বিড়ি একবার খেয়ে সেটা নিভিয়ে আবার রেখে দিতেন পরের বার খাওয়ার জন্যে, তার এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছেন। দিদির উপরে ভালোবাসা আসবে না? আসবে, কিন্তু পার্টিকে সতর্ক হতে হবে। বিজেপি জিনিসটাকে ধামাচাপা না দিয়ে তদন্ত করে দেখুন যে সত্যি এই ঘটনার পেছনে ভীষ্মদেব ভট্টাচার্য এবং যারা ডিসগ্রান্টেড বিজেপির নেতা সমর্থক, তাদের হাত আছে কিনা। এই চেহারা কিন্তু সারা পশ্চিম বাংলা জুড়ে কম বেশি দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে বিজেপির রাজ্যের যিনি সাংগঠনিক সাধারণ সম্পাদক, ভদ্রলোক, তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা যায়। 2021-এর পর, ভোটে হেরে যাওয়ার পর, যখন মিটিং হয়েছিল, বিজেপির একটি বড় মিটিং হয়েছিল, ওই আমাদের যেখানটা রাজ্যের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় নেতারা ছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন সেখানে, আমার হাতে সংগঠন নেই। মিটিংটা হয়েছিল কলকাতার সায়েন্স সিটিতে, আপনাদের মনে থাকতে পারে। সুতরাং সংগঠনে এমন একটি কমজোরি মানুষকে রেখে দিয়ে সংগঠন কিন্তু শক্ত হাতে না ধরলে
বিজেপির সংগঠন ভেঙে যাবে, এইটা বলে রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন এই ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।